প্রিয় অনার্সের শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটি ক্লাস নেব। একটু বলে রাখি ক্লাসটি কাদের জন্য। তিনটা ডিপার্টমেন্ট অনার্সের, বিবি অনার্সের তিনটে ডিপার্টমেন্ট: ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। এছাড়াও ডিগ্রি পাস কোর্সের বিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অ্যাকাউন্টিং 1। কোর্সের নামটা একটু বলে নিই। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার স্টুডেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এছাড়া মার্কেটিং ডিপার্টমেন্টের হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ডিগ্রি পাস কোর্সের অ্যাকাউন্টিং 1 প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। কোশ্চেনটি ইংলিশে দেওয়া আছে। আজকের ক্লাসটি হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে। ইংলিশের কোশ্চেনটা আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি, খেয়াল করো। মিস্টার ব্রাউন স্টার্টেড আ বিজনেস অন মে 1। মে মাসের 1 তারিখে ব্যবসা শুরু করা হলো। May 1, Mr. Brown invested টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। এর মানে হচ্ছে ব্রাউন তার ব্যবসায় 30,000 টাকা মূলধন বিনিয়োগ করলেন। May 2, purchased a van for 10,000। 10,000 টাকা ক্যাশ দিয়ে একটি ভ্যান ক্রয় করা হলো। May 3, paid টাকা 5,000 for office rent। অফিস ভাড়া 5,000 টাকা প্রদান করা হলো। May 4, performed 2,400 of service on account। এর মানে হচ্ছে 2,400 টাকার সেবা প্রদান করা হলো। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে, মানে আমি সেবা প্রদান করলাম, তার বিনিময়ে কোনো টাকা গ্রহণ করিনি, ধারে। তো মনে রাখবো, অন অ্যাকাউন্ট অন ক্রেডিট মানে হচ্ছে ধারে। May 13, পারচেজ সাপ্লাইজ ক্রয় করা হলো ফর টাকা 500 অন অ্যাকাউন্ট, ধারে সাপ্লাইজ ক্রয়। May 17, received cash টাকা 750 ফর সার্ভিস প্রোভাইডেড অন May 4। 4 তারিখে যেই সেবাটা প্রদান করেছিলাম, মে মাসের 17 তারিখে তার 750 টাকা পেয়েছি। 4 তারিখে কিন্তু সেবা দিয়ে টাকা পাইনি, বকেয়া ছিল। 17 তারিখে 4 তারিখের 2,400 টাকার মধ্যে 750 টাকা রিসিভ করলাম। May 20, ডিপোজিটেড টাকা 4,000 ইন আ ব্যাংক। ডিপোজিট মানে হচ্ছে জমা দেওয়া, 4,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। May 22, পেইড এমপ্লয়ি স্যালারিজ টাকা 1,000। এমপ্লয়ের স্যালারি প্রদান করা হলো, কর্মচারী বেতন প্রদান করা হলো 1,000 টাকা। লাস্ট ওয়ান, May 25, উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ। এখানে কিন্তু ব্যাংক লেখা নাই, তার মানে হচ্ছে ব্যাংক থেকে এই ক্যাশটা গ্রহণ করা হয়নি, এটা প্রতিষ্ঠান থেকে এই ক্যাশ নেওয়া হয়েছে। কি জন্য? ফর পার্সোনাল ইউজ। ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো টাকা গ্রহণ করা হয়, বুঝতে হবে সেটা উত্তোলন। রিকোয়ারমেন্টটা দেখি। এ, জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজাকশনস। আমরা জানি হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন করার মূল হাতিয়ার হচ্ছে জার্নাল। জার্নাল না শিখলে বা জার্নাল না পারলে অ্যাকাউন্টিং ইকুয়েশন হবেই না। বি, show the effect of above transactions on the accounting equation and C, prove accounting equation। ওকে, আমি এই নাম্বারটা শুরু করছি, জার্নাল করব। সকলে কোশ্চেনটা আবার একটু দেখে নাও যেন মনে থাকে। খেয়াল করো, আমার 1 তারিখের কোশ্চেন ছিল মিস্টার ব্রাউন ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ, মানে মিস্টার ব্রাউন 30,000 টাকা মূলধন বিনিয়োগ করলেন। আচ্ছা, খেয়াল করো, মে 1 তারিখ আমি
জার্নাল করলাম। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ কেন ডেবিট? টাকা আসলো, সম্পদ আসলে ডেবিট হয়। আর এই টাকাটা হচ্ছে আমার মূলধন, ক্যাপিটাল, সো ক্যাপিটাল ক্রেডিট। সেম 30,000 টাকা। 2 নম্বর কোশ্চেনটি ছিল, আবার একটু খেয়াল করো, পারচেজ আ ভ্যান। একটি ভ্যান ক্রয় করা হলো। যখন কোনো পণ্যদ্রব্য ক্রয় করা হবে তখন পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করব, বাট কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করা হলে ওই সম্পদের নামটা ডেবিট হবে। মাইন্ড ইট। সো এখানে ভ্যান হচ্ছে একটা অ্যাসেট, তাই জার্নাল করার সময় আমরা ভ্যানকে ডেবিট করলাম, ভ্যান ডেবিট। আর যেহেতু আমার নগদ টাকা চলে গেল তাই ক্যাশ ক্রেডিট। এখানে সম্পদ ভ্যান নামক যেই অ্যাসেটটা এখানে বৃদ্ধি পেল তাই ভ্যান ডেবিট, আবার ক্যাশ নামক অ্যাসেট হ্রাস পেল তাই ক্যাশ ক্রেডিট। 3 নম্বরের কোশ্চেনটা ছিল অফিস রেন্ট প্রদান করা হলো। অফিস রেন্ট হচ্ছে একটা এক্সপেন্স, সো রেন্ট এক্সপেন্স ডেবিট, কারণ ব্যয় সবসময় ডেবিট হয় এবং এটা আমি নগদে প্রদান করেছি, সো ক্যাশ ক্রেডিট। 4 তারিখের লেনদেনটা আরেকবার দেখি। পারফর্মড টাকা 2400 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট, মানে ধারে সেবা প্রদান করা হলো। সেবা প্রদান, সেবা একটি আয়, ব্যয় ডেবিট এবং আয় ক্রেডিট। কিন্তু এই আয় প্রদান করে আমি টাকা পাইনি, পাবো, সো অ্যাকাউন্টস রিসিভেবল এখানে ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যদি আমি টাকা পেয়ে যেতাম সেবা প্রদান করে তাহলে ক্যাশ ডেবিট হতো। মে 13 পারচেজড সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। আবারও বলছি, কোন সম্পত্তি ক্রয় করলে সম্পত্তির নামটা ডেবিট হয়, সো এখানে সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কেন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট? কারণ সাপ্লাইজটা আমি ধারে ক্রয় করেছি, তো যার নিকট থেকে ক্রয় করলাম সে আমার দায়, পেয়েবল, সো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। দায় অলওয়েজ ক্রেডিট, লায়াবিলিটি ক্রেডিট হয়। মে 17 রিসিভড ক্যাশ, মানে মে মাসের 4 তারিখে যে সেবা প্রদান করে টাকা পাই নাই তার মধ্যে 750 টাকা পেয়েছি, তাহলে সহজ কথা, ক্যাশ একটি অ্যাসেট, যেহেতু টাকা পেলাম ক্যাশ ডেবিট, এবং অ্যাকাউন্টস রিসিভেবল এখানে ক্রেডিট। আগে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল, এখানে কেন ক্রেডিট? কারণ ওই লোকটার কাছ থেকে আমি 2400 টাকা পেতাম, এখন 750 টাকা পেয়েছি, এই 750 টাকা তার কাছ থেকে আমি আর পাবো না, সো এখানে অ্যাসেটটা হ্রাস পেল, ক্যাশ নামক অ্যাসেট বৃদ্ধি পেল এবং অ্যাকাউন্ট রিসিভেবল নামক অ্যাসেট হ্রাস পেল। মে 20 কোশ্চেনটা ছিল ডিপোজিটেড টাকা 4000 ইন আ ব্যাংক। ব্যাংকে টাকা জমা দিলে আমরা জানি ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। খুব সহজ হিসাব, অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, অ্যাসেট হ্রাস পেলে ক্রেডিট। টাকাটা ব্যাংকে চলে গেল, সো ব্যাংক ডেবিট। আমার হাতে টাকা ছিল, এখন নাই, কমে গেল, তাই ক্যাশ ক্রেডিট। মে 22 এমপ্লয়িদের স্যালারি প্রদান করা হলো। আগেই বলেছি এক্সপেন্স ডেবিট হয়, সো এখানে স্যালারি এক্সপেন্স ডেবিট, যেহেতু স্যালারিটা ক্যাশে প্রদান করা হলো তাই আমার ক্যাশ টাকা চলে গেল, ক্যাশ ক্রেডিট। মে 25 ব্যক্তিগত প্রয়োজনে 600 টাকা উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে আমি যাই করব, ড্রয়িংস ডেবিট, উত্তোলন, কারণ ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট হয়, এখানে ক্যাপিটালটা কমে যায় ড্রয়িংস এর কারণে, তাই তার বিপরীত হিসাব ডেবিট হয়। আর আমার নগদ টাকা কমে গেল, সো ক্যাশ ক্রেডিট। যদি এখানে ব্যাংক থেকে আমি উত্তোলন করতাম ব্যক্তিগত প্রয়োজনে তাহলে ব্যাংক ক্রেডিট হতো। আমার বি এর অ্যানসার শেষ, এ অ্যানসার শেষ, এবার বি অ্যাকাউন্ট ইকুয়েশন। ওকে মিস্টার ব্রাউনের, একটু খেয়াল করো অ্যাকাউন্ট ইকুয়েশনের ছকটা একটু দেখাই আমি। এই ছক, মূল অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেট ইকুয়ালস লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। খেয়াল করতে হবে এখানে কয়টা অ্যাসেট, অঙ্কে আমার অ্যাসেট ছিল 5টা, 5 ধরনের অ্যাসেট, ক্যাশ, ভ্যান, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ এন্ড ব্যাংক। তো অ্যাসেটের ঘরে এই 5টা আলাদা আলাদা অ্যাসেটের নাম আসবে,
লায়াবিলিটি ছিল একটা, অ্যাকাউন্টস পেয়েবল। আর এই ক্যাপিটাল সবসময় থাকবে। ক্যাপিটালের সাথে চারটা আইটেম জড়িত থাকে, যেমন ক্যাপিটাল নিজে, ড্রয়িংস, রেভিনিউ এবং এক্সপেন্স। একটু বলে রাখি, এক্সপেন্স এবং ড্রয়িংস হলে ক্যাপিটাল কমে যায়, এবং ক্যাপিটাল এবং ইনভেস্টমেন্ট এবং রেভিনিউ হলে ক্যাপিটাল বেড়ে যায়। আর অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যখন যোগ হবে ব্র্যাকেট ছাড়া দেখাবো, আর কমে গেলে ব্র্যাকেট দিয়ে দেখাবো। আমার 1 তারিখে ছিল নগদ টাকা বিনিয়োগ, নগদে মূলধন, নগদ টাকা আনা হলো। দেখো মে মাসের 1 তারিখ, এখানে ক্যাশ টাকা বৃদ্ধি পেল, টাকাটা ক্যাশে আসছে। জার্নালটা খেয়াল করো, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, এই যে টাকাটা ক্যাশে বসলো আবার ক্যাপিটালে বসলো, দুইটাই বৃদ্ধি পেল। কিন্তু মে মাসের 2 তারিখে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, ক্যাপিটালে টাকা কেন বসবে সেটা আমি রিভার্সে লিখে দিব, এটা ইনভেস্টমেন্ট। আচ্ছা, মে মাসের 2 তারিখ জার্নালটা ছিল ভ্যান ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, ভ্যান ডেবিট, এই যে দেখো ভ্যান ডেবিট, এখানে কিন্তু আমি ব্র্যাকেট দেইনি, মানে ভ্যান নামক অ্যাসেটটা বৃদ্ধি পেল। আর ক্যাশ ক্রেডিট, এই যে ক্যাশ ক্রেডিট, ক্যাশে ব্র্যাকেট দেওয়া আছে, কারণ ক্যাশে ব্র্যাকেট দেওয়া আছে কারণ ক্যাশ টাকা কমে গেল। 3 তারিখে ছিল পেইড রেন্ট এক্সপেন্স। ওকে, আমি ভাড়া প্রদান করলে খুব সহজ কথা, আমার নগদ টাকা কমে যায়, তো নগদ টাকা কমে গেছে, তাই 5000 টাকা ব্র্যাকেটে দেখালাম। এবং ব্যয় হলে ক্যাপিটাল কমে যায়, তাই এখানেও ব্র্যাকেট। সো ক্যাপিটালের টাকাটা কেন লিখলাম সেটা রিভার্সে লিখলাম, রেন্ট এক্সপেন্স। 4 তারিখ সার্ভিস রেভিনিউ, তো সার্ভিস রেভিনিউ মানে সেবা প্রদান করলাম, টাকা পাইনি, কিন্তু টাকাটা পাবো, এই যে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। দেখো জার্নালে ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সো অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেল, তাই ব্র্যাকেট দেইনি। সার্ভিস রেভিনিউ আয়, আয় বৃদ্ধি পেলে ক্যাপিটালও বৃদ্ধি পায়, সো এটাও ব্র্যাকেট ছাড়া। আর এর টাকাটা কেন লিখলাম, সার্ভিস রেভিনিউ। মে 13 আমার জার্নাল ছিল সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। খেয়াল করো, এই সাপ্লাইজ মানে অ্যাসেট বৃদ্ধি পেল, মানে ব্র্যাকেট দেওয়া হয়নি, আবার এখানে দায়ও বৃদ্ধি পেল, ব্র্যাকেট দেওয়া হয়নি, অ্যাকাউন্টস পেয়েবল। মে 17 ওই যে 4 তারিখে একজনের কাছে 2400 টাকা পেতাম, 750 টাকা পেয়েছি, সো ক্যাশ বৃদ্ধি পেল, ব্র্যাকেট দেইনি। এবং অ্যাকাউন্ট রিসিভেবল হ্রাস পেল, ওই লোকের কাছ থেকে আমি 750 টাকা পাবো না, সো এখানে ব্র্যাকেট দিয়েছি, এই যে। মে 20 আমার জার্নালটা ছিল ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, এখানে ব্যাংকের টাকা এই যে বৃদ্ধি পেল, মে 20 ব্যাংকের টাকা যেহেতু বৃদ্ধি পেল তাই আমি ব্র্যাকেট দেইনি, কিন্তু এই টাকাটা আমার হাত থেকে চলে গেল, ক্যাশ টাকা হ্রাস পেল, তাই এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম। মে 22 জাবেদা ছিল স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, স্যালারি এক্সপেন্স আমার ব্যয়, বলেছিলাম ব্যয় হলে ক্যাপিটাল হ্রাস পায়, এই যে হ্রাস করলাম ব্র্যাকেট দিয়ে, ডিক্রিজ করলাম ব্র্যাকেট দিয়ে, আবার আমার হাতের টাকা কমে গেল, ব্র্যাকেট দিলাম। কেন টাকাটা ক্যাপিটালে লিখলাম সেটা আবার এখানে লিখলাম, স্যালারি এক্সপেন্স। লাস্ট ওয়ান মে 25 জার্নাল ছিল ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, খেয়াল করো, মে 25 ব্যক্তিগত প্রয়োজন টাকা উত্তোলন করলাম, টাকা উত্তোলন করলে নগদ টাকা কমে যায়, এই যে 600 টাকা আমি ক্যাশ থেকে কমিয়ে দিলাম, আবার উত্তোলন করলে ক্যাপিটাল কমে যায়, এটাও কমিয়ে দিলাম, কারণ হিসেবে লিখলাম ড্রয়িংস। এবার দেখো আমি আলাদা আলাদা যোগ করলাম, এটা দেখো শেষ দিক ক্যাশের টোটাল 10,150, ভ্যান টোটাল হচ্ছে 10,000, অ্যাকাউন্ট রিসিভেবলের টোটাল হচ্ছে 1,650, সাপ্লাইস এর টোটাল হচ্ছে 500, মানে যোগ বিয়োগ দিয়ে, যেমন এই যে ক্যাশটা আমি কিন্তু যোগ বিয়োগ দিয়ে বলছি। ব্যাংক টোটাল 4,000, অ্যাকাউন্টস পেয়েবল
টোটাল 500, ক্যাপিটাল সব যোগ বিগ দিয়ে থাকতেছে 25,400, 25,800। এবার খেয়াল করো, টোটাল অ্যাসেট সাইড হচ্ছে 26,300, টোটাল লায়াবিলিটি এন্ড ওনার্স ইকুইটি হচ্ছে 26,300। তোমার অঙ্ক যদি কারেক্ট হয় দুই সাইড মিলে যাবে, যদি কারেক্ট না হয় এবং প্রশ্ন যদি ভুল থাকে এই দুই সাইড মিলবে না। ভুল হলেও মিলবে, বাট অনেক সময় দেখা যায় ভুল করেছে তাও মিলবে। আচ্ছা আমরা সিতে যাই। সিতে বলা হচ্ছিল প্রুফ করতে, প্রমাণ করতে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মিলেছে। ওকে, অ্যাকাউন্টিং ইকুয়েশন মূল সূত্রটা হচ্ছে অ্যাসেট ইকুয়ালস লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটটা হচ্ছে পাঁচ ধরনের অ্যাসেট ছিল, যে ক্যাশ, ভ্যান, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস এবং ব্যাংক, একটি লায়াবিলিটি এবং একটা ক্যাপিটাল। প্রত্যেকটা যোগফল দিয়ে দিলাম আলাদা আলাদা করে, আবার 26,300 ইকুয়াল 26,300 প্রুফ। এই হচ্ছে আজকের ক্লাস। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, আশা করি অনেক কিছুই শিখতে পারবে। যদি কোনো সমস্যা ফেস করো ক্লাস করার পর আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, আমি অ্যান্সার দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সকলকে।